আমার স্নেহের নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আবারও এলাম নতুন একটি ক্লাস নিয়ে, এবং সেই ক্লাসে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব। মূলত আজ যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এখান থেকেই আজকে আমি আমার ক্লাস করব। আজকে আমি এখান থেকে কোনো বিষয় নিয়ে আলোচনা করব। মূলত ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, এই অধ্যায়টিকে 5টি উপ এককে বিভক্ত করা হয়েছে। দেখো পর্দাতে আমরা 5টি উপ এককে এটাতে ভাগ করেছি। 1 নম্বরে রয়েছে জাতীয়তাবাদ বিষয়ক ধারণা, 2 নম্বর রয়েছে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত, 3 নম্বর 1830 ও 1848 খ্রিস্টাব্দের বিপ্লব, 4 নম্বর ইটালি ও জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ, এবং 5 নম্বর অটোমান সাম্রাজ্য ও বলকান জাতীয়তাবাদ। এর মধ্যে আমি আলোচনা করব, অর্থাৎ এই 5টা উপ এককের মধ্যে একটি উপ একক আজকে আমি আলোচনা করব। সেই উপ এককটা হচ্ছে 4 নম্বর উপ একক, ইটালি ও জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ। আবার এই উপ এককটার মধ্যে, অর্থাৎ ইটালি ও জার্মানিতে যে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ, এর মধ্যে অনেকগুলো অংশ রয়েছে। সেই অংশগুলোর মধ্যে আমরা একটি অংশ আমি আজকে আলোচনা করব, এবং সেটা হচ্ছে জার্মানিতে ঐক্য আন্দোলন, অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। খুব উল্লেখযোগ্য একটি প্রশ্নভিত্তিক এই ক্লাসটি হচ্ছে, অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক কী ধরনের ভূমিকা গ্রহণ করেছিল সেটা আমি আলোচনা করব। তো প্রথমে জার্মানির ঐক্য আন্দোলন সম্পর্কে একটু বলি, অর্থাৎ জার্মানির মূল গঠন বা জার্মানি কী ধরনের অবস্থায় ছিল ঐক্য প্রতিষ্ঠার পূর্বে সেটা সম্পর্কে একটু বলে দিই। মূলত ফরাসি বিপ্লব যখন হয় 1789 খ্রিস্টাব্দে, সেই ফরাসি বিপ্লবের সময় জার্মানিও ছিল ইটালির মতো কতগুলো ক্ষুদ্র রাজ্যে বিভক্ত। এটাকে ভৌগোলিক সংঘাত দেশ যেমন ইটালিকে বলা হতো, তেমনি জার্মানিও ছিল ভৌগোলিক সংঘাত দেশ মাত্র। 300টি রাজ্য ছিল, এবং সেই 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্য শাসিত হতো অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকদের অধীনে। ফলে 300টি ক্ষুদ্র রাজ্য থাকার কারণে এই রাজ্যগুলির মধ্যে একটা পারস্পরিক বিরোধ ছিল, স্বার্থ সংঘাত ছিল। নেপোলিয়ন বোনাপার্ট যখন ক্ষমতা প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ ফরাসি বিপ্লবের উপরে নেপোলিয়ন বোনাপার্ট ক্ষমতা এলেন এবং জার্মানিকে জয় করলেন। জার্মানিকে জয় করার সময় নেপোলিয়ন বোনাপার্ট কী করলেন, এই 300টি রাজ্যকে আরও কমিয়ে আনলেন এবং বুন্ড তৈরি করলেন, অর্থাৎ একটি রাজ্যের সঙ্গে আরেকটি রাজ্য, একাধিক রাজ্যকে এরকম যোগ করতে করতে 39টি বুন্ড বা 39টি শিথিল রাষ্ট্র তৈরি করলেন। এই 39টি শিথিল রাষ্ট্রকে তিনি একত্রিত করে একটি রাষ্ট্র সমবায় গঠন করলেন, যে রাষ্ট্র সমবায়টার নাম হচ্ছে কনফেডারেশন অব দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ। এভাবেই নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে, নেপোলিয়ন বোনাপার্টের মাধ্যমে জার্মানিতে জাতীয়তাবাদের সূচনা হলো। জার্মান জাতি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করলেন। কিন্তু দুর্ভাগ্য, 1815 খ্রিস্টাব্দে নেপোলিয়নের পতনের পর ভিয়েনা সম্মেলন অনুযায়ী অস্ট্রিয়ার চ্যান্সেলর মেটারনিক এবং তথাকথিতভাবে বিগ ফোর, ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী যে 4টি দেশ ছিল, ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া, এই 4টি দেশ একত্রিতভাবে ভিয়েনা সম্মেলনে নেপোলিয়নের অধিকৃত যে অঞ্চল বা নেপোলিয়ন যে সমস্ত অঞ্চলে জাতীয়তাবাদী চেতনার প্রসার ঘটিয়েছিলেন সেগুলোকে ধ্বংস করার জন্য স্বপ্ন দেখতে শুরু করলেন। আর সেই ধ্বংস করার স্বপ্নের কারণ হিসাবে ভিয়েনা সম্মেলনে যে নীতিগুলো গৃহীত হলো তার মধ্যে ছিল ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য নীতি। এই 3টি নীতি অনুযায়ী ভিয়েনা সম্মেলনের এই নীতিগুলিকে বাস্তবায়িত করতে গিয়ে জার্মানিকে পুনরায় তার পুরনো জায়গায় পৌঁছে দেওয়া হলো, অর্থাৎ জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ আন্দোলনের থেকে, ঐক্যবদ্ধতার থেকে ফিরে যেতে বাধ্য হলো। 1815 খ্রিস্টাব্দে বসে মেটারনিক জার্মানিকে 1789 খ্রিস্টাব্দের জায়গায় নিয়ে এলো। কিন্তু এখানে যে রাষ্ট্রসংঘ ছিল, রাইন রাষ্ট্রসংঘ, তাকে তিনি বজায় রাখলেন ঠিকই, কিন্তু তার উপর আধিপত্য প্রতিষ্ঠিত হলো অস্ট্রিয়া। এভাবেই কিন্তু জার্মানির ঐক্যের যে স্বপ্ন, জার্মানির যে স্বপ্ন দেখেছিল ঐক্যবদ্ধ হওয়ার, সেটা কিন্তু বিনষ্ট হতে শুরু করলো। এইবার আমরা মূল পর্বে যাব, অর্থাৎ জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্ক কী ভূমিকা গ্রহণ করলো। অবশ্য তার আগে আরও একটু জিনিস তোমাদের বলে দিই। আমরা ঐক্যের পথে এখানে কিছু বাধা ছিল, কেন ঐক্যবদ্ধ হতে পারছিল না? শুধু কি জার্মানির দায় ছিল, না শুধু কি অস্ট্রিয়ার দায় ছিল, মেটারনিকের দায় ছিল? আসলে কি ছিল সেটা আমরা একটু আলোচনা করে দিই। ঐক্যের পথে যে বাধাগুলো ছিল তার মধ্যে প্রথম বাধা এখানে দেওয়া আছে, দেখো, বিরোধ। আমরা আগেই বলেছিলাম যে জার্মানিতে অনেকগুলো ছোট ছোট রাজ্য ছিল, প্রত্যেকটি রাজ্যের মধ্যে সন্দেহ ছিল, বিদ্বেষ ছিল, মতভেদ ছিল।
অর্থাৎ রাজ্যগুলি কখনোই কিন্তু একত্রিত হতে পারেনি, নিজেদের ক্ষুদ্র স্বার্থকে অতিক্রম করে বৃহত্তর স্বার্থের জায়গায় আসতে পারেনি। এখানকার যারা সম্পদশালী ব্যক্তি তারা সম্পত্তির ভিত্তিতে ভোটাধিকার চাইছিল, আবার অন্যান্যরা যারা ছিল তারা নিজেদের স্বার্থের মতো করে ভোটাধিকার চাইছিল। ফলে এই যে মতবিরোধ, এটা জার্মানির ঐক্যের পথে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় বাধা হিসেবে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ধর্মীয় বিভেদ, এবং এই বিভেদে অস্ট্রিয়ার ভূমিকা। দ্বিতীয় যে বাধাটা, অর্থাৎ জার্মানিতে বিভিন্ন অঞ্চল ছিল। জার্মানি অনেকগুলো রাজ্যে বিভক্ত হলেও জার্মানির উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভিন্ন ধর্মাবলম্বী ছিল। জার্মানির উত্তরাঞ্চল ছিল প্রোটেস্ট্যান্ট ধর্মাবলম্বী এবং দক্ষিণাঞ্চল ছিল ক্যাথলিক ধর্মাবলম্বী। ফলে এই দুই ধর্মের মধ্যে যে বিরোধ ছিল তা কিন্তু জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছিল। ফলে জার্মানি কখনোই কিন্তু এই ধর্মীয় ভাবাবেগের ঊর্ধ্বে বা সংকীর্ণ ধর্মীয় মতভেদের ঊর্ধ্বে উঠে ভাবগত ঐক্য গড়ে তুলতে পারেনি। তৃতীয় কারণ হিসেবে আমরা এখানে আলোচনা করছি দমন নীতি। দমন নীতি একটু আলোচনা করা যাচ্ছে। অস্ট্রিয়ার ভূমিকাটা একটু বলে দিই ধর্মীয় বিভেদের সঙ্গে। ভিয়েনা চুক্তির মাধ্যমে অস্ট্রিয়াকে জার্মান রাষ্ট্র সমবায়ের সভাপতি করা হয়েছিল, আমরা একটু আগে বললাম। ফলে জার্মানিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছিল। অস্ট্রিয়া আদৌ কিন্তু জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় কোনোদিনই আগ্রহী ছিল না। সে কারণে অস্ট্রিয়া বারবার চেষ্টা করেছিল যে জার্মানির ঐক্যে যাতে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয়, জার্মানির ঐক্যের পথে যাতে কোনো প্রকার ঐক্য প্রতিষ্ঠিত না হয় বা ভাবগত ঐক্য তৈরি না হয়, সেটাকেও অস্ট্রিয়া বাস্তবায়িত করার চেষ্টা করেছিল। আচ্ছা, নেক্সট পয়েন্ট হিসেবে দমন নীতি রয়েছে। আমরা দমন নীতিটা একটু বলে দিই। অস্ট্রিয়া, প্রাসিয়া, রাশিয়া এই তিনটি শক্তি জার্মানিতে যখনই কোনো ঐক্য প্রতিষ্ঠার ভাব বা ধাপ তৈরি হয়েছে, ঐক্য প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে, যখনই জার্মানবাসীরা ঐক্য প্রতিষ্ঠার জন্য কোনো আদর্শের দ্বারা পরিচালিত হয়েছে, কোনো আন্দোলনে অনুপ্রাণিত হয়েছে, তখনই কিন্তু অস্ট্রিয়া, রাশিয়া এবং প্রাসিয়া, অস্ট্রিয়া এবং রাশিয়া, বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া এই তিনটি শক্তি সর্বদাই কিন্তু বিভিন্ন ধরনের দমনমূলক নীতি অবলম্বন করে রাশিয়ার বা জার্মানির সেই ঐক্যের পথে বাধা সৃষ্টি করেছে। ফলে জার্মানিতে কখনোই উদারনৈতিক ভাবধারা গড়ে উঠতে পারেনি, কারণ জার্মানির একটি রাজ্য ছিল প্রাসিয়া। সুতরাং প্রাসিয়াকে কেন্দ্র করে বহু ক্ষেত্রে ঐক্য আন্দোলনের কিছু কিছু পার্ট বা কিছু কিছু অধ্যায় লক্ষ্য করা গেলেও সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। নেক্সট পয়েন্ট হিসাবে আমরা ঐক্যের পথে আর যে বাধা ছিল সেটা একটা বলবো, অস্ট্রিয়া এবং প্রাসিয়ার সমস্যা। অনেকেই অস্ট্রিয়া এবং প্রাসিয়ার নেতৃত্বে জার্মানির ঐক্য স্বপ্ন দেখেছে। জার্মান রাজ্যগুলো 39টি বুন্ডের বেশ কতগুলো বুন্ড কখনো ভেবেছে অস্ট্রিয়ার নেতৃত্বে এখানে ঐক্য প্রতিষ্ঠিত হবে, কোনো বুন্ড ভেবেছে প্রাসিয়ার নেতৃত্বে ঐক্য প্রতিষ্ঠিত হবে, যদিও বা কোনোটাই হয়নি। কারণ অস্ট্রিয়া এবং প্রাসিয়াতে জার্মান জাতিগোষ্ঠী ছাড়াও বিভিন্ন জাতির মানুষ বসবাস করত। ফলে যারা জার্মান জাতিভিত্তিক রাষ্ট্রের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল তারা অস্ট্রিয়ার কর্তৃত্বকে মানতে পারছিল না, আবার যারা অন্য জাতিগোষ্ঠীভুক্ত মানুষ তারা আরেকটা গোষ্ঠীর কর্তৃত্ব মানতে পারছিল না। অর্থাৎ ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ হওয়ার ফলশ্রুতি হিসাবে কেউই কিন্তু ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারেনি। ফলশ্রুতি হিসাবে এই ঐক্যের পথে এই বাধাগুলি ছিল জার্মান ঐক্যের পথে একটা বড় বাধা, যে বাধাটা অতিক্রম করে জার্মানিকে ঐক্যবদ্ধ হওয়ার পথে অনেকখানি পথ অতিক্রম করতে হয়েছিল। আর সেই অতিক্রান্ত পথগুলোর ক্ষেত্রে অতিক্রম করার ক্ষেত্রে বেশ কিছু ধাপ এগিয়ে যেতে হয়েছিল, যে ধাপগুলো জার্মান ঐক্যকে সম্ভব করেছিল। এবার আমরা দেখি যে জার্মান ঐক্যের পথে প্রথম পদক্ষেপ হিসাবে কি ছিল। ঐক্যের প্রথম পর্ব, অর্থাৎ এই পর্বে জার্মানি কিভাবে যে সমস্যাগুলো ছিল, যে বাধাগুলো ছিল, সেই বাধাগুলোকে অতিক্রম করে ঐক্যের পথে এগিয়েছে আমরা আলোচনা করব। প্রথমে দেখো এসছে সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম। অর্থাৎ ভিয়েনা সম্মেলনের পরবর্তীকালে জার্মানিতে বিভিন্ন ছাত্র, অধ্যাপক, কবি, সাহিত্যিক, দার্শনিক এরা এক অখণ্ড জাতীয়তাবাদী চেতনার দ্বারা পরিচালিত হওয়ার চেষ্টা করেছে, অখণ্ড জার্মান জাতীয়তাবাদী ভাবধারা প্রচার করার চেষ্টা করেছে, এবং এই ভাবধারায় সর্ব জার্মানবাদ বা প্যান জার্মানিজম অর্থাৎ সমস্ত জার্মানবাসীর মধ্যে এক ঐক্য প্রতিষ্ঠার ভাবধারা প্রতিষ্ঠা করেছে, যেটা কিন্তু এই ঐক্যের প্রথম পর্বের প্রথম ধাপ হিসাবে আমরা আলোচনা করতে পারি। দ্বিতীয় ধাপ হিসাবে আমরা আরেকটা বিষয় এখানে আলোচনা করব, সেটা হচ্ছে জোল ভেরাইন অর্থাৎ একজন বিখ্যাত অর্থনীতিবিদ যার নাম হচ্ছে ম্যাজেন, জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন, তার উদ্যোগে এবং প্রাসিয়ার নেতৃত্বে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ গড়ে উঠেছিল। জার্মানিতে শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংঘে যে সমস্ত জার্মান রাজ্যগুলি যোগদান করেছিল তাদের মধ্যে যোগাযোগ এবং ভাবের আদান প্রদান বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ
বিভিন্ন রাজ্যের মধ্যে যে আন্তঃশুল্কগত বিরোধ ছিল সেই বিরোধগুলোকে দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও বা আন্তঃরাজ্য শুল্ক বিরোধে এটা প্রতিষ্ঠা, শুল্ক বিরোধ সমাধানের জন্য প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু বাস্তবে বিভিন্ন রাজ্যগুলো একযোগে আসার ফলশ্রুতি হিসেবে তাদের মধ্যে যোগাযোগ এবং ভাবের আদান প্রদান বৃদ্ধি পেয়েছিল, যা পরবর্তীকালে জার্মান ঐক্যের পথকে প্রশস্ত করেছিল। আরও যে বিষয়গুলো ঐক্যের পথে সাহায্য করেছিল সেটা হচ্ছে রেলপথের প্রসার। 1850 খ্রিস্টাব্দের মধ্যে জার্মানির বিভিন্ন রাজ্যে প্রায় 6000 মাইল রেলপথ ছড়িয়ে পড়েছিল। আমরা একটু আগেই বলেছি যে যোগাযোগ বৃদ্ধি পেলে মানুষের মধ্যে যে ঐক্য বা ভাব সেটা বিনিময় হয়, আর সেই ঐক্য বা ভাব বিনিময় হলে তাদের মধ্যে ঐক্যের পথ সোপান হয়, ঐক্যের পথ তৈরি হয়। সেটাই কিন্তু রেলপথের প্রসারের ফলে জার্মানিতে লক্ষ্য করা গিয়েছিল। পরবর্তী পদক্ষেপ হিসাবে আমরা বলতে পারি এখানে ছিল জুলাই বিপ্লব। 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে জুলাই বিপ্লব হয়েছিল, সেই জুলাই বিপ্লবের রেস শুধু জার্মানি নয়, সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়েছিল। সুতরাং জার্মানিতেও কিন্তু তার প্রভাব শুরু হয়েছিল, এবং জার্মানিতে মেটারনিকের দমন নীতির ফলে এই বিদ্রোহ স্তব্ধ হলেও তার প্রভাব বা তার রেস কিন্তু জার্মান জনগণের মধ্যে থেকে গিয়েছিল। পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লব। তো জুলাই বিপ্লব ব্যর্থ হলেও 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে আবার একটি বিপ্লব হয়েছিল, যে বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব নামে পরিচিত। এই বিপ্লবের যে জোয়ার, এই বিপ্লবের যে সেই ঢেউ সমগ্র ইউরোপে আছড়ে পড়েছিল। সুতরাং জার্মানিতেও কিন্তু এর প্রভাব পড়েছিল, যে প্রভাবের ফলশ্রুতি হিসাবে অস্ট্রিয়া তার দমন নীতি বন্ধ করতে বাধ্য হয়েছিল, মেটারনিক দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আর এইরকম একটা পরিস্থিতিতে জার্মানিতে ঐক্যের পথ তৈরি হয়েছিল। তাহলে ঐক্যের পথে যে প্রথম পর্ব সেটা আমরা আলোচনা করলাম। এবারে আমরা শেষ পর্বে চলে যাব, যে ঐক্যের পথে এবারে শেষ পর্বটা কী ছিল। অর্থাৎ শেষ পর্বে বিসমার্কের নেতৃত্বে যে যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। মূলত 3টে যুদ্ধ ছিল ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, 3টে যুদ্ধ ছিল। সেই 3টে যুদ্ধ আমরা আলোচনা করব, এবং 3টে যুদ্ধের মাধ্যমে কিভাবে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, কিভাবে এখানে ঐক্য এসেছিল, সেটা আমরা পরপর আলোচনা করছি। তাহলে প্রথম আমরা আলোচনা করি ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে বলি যে ডেনমার্ক মূলত একটি রাষ্ট্র হলেও এখানে কিন্তু দুটো ডাচির কথা বলা হবে, বা দুটো ছোট রাজ্যের কথা আমরা বলবো। যে দুটো ছোট রাজ্যের নাম হচ্ছে স্লেজুইক এবং হলস্টেইন। স্লেজুইক এবং হলস্টেইন এই দুটি রাজ্যের সমস্যাকে, বা এই দুটি ডাচিকে কেন্দ্র করে, এই দুটি ডাচির সমস্যাকে কেন্দ্র করে ডেনমার্কের সঙ্গে প্রাসিয়ার প্রথম যুদ্ধ শুরু হয়। স্লেজুইক এবং হলস্টেইন ছিল মূলত জার্মানির রাজ্যসীমার অন্তর্ভুক্ত দুটি প্রদেশ, কিন্তু আইনত এই স্থান দুটি ডেনমার্কের অধীনে ছিল। তো বিসমার্ক অস্ট্রিয়ার সঙ্গে মিলিত হয়ে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1864 খ্রিস্টাব্দে ডেনমার্কের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। যে যুদ্ধ মোতাবেক ডেন জাতি অধ্যুষিত স্লেজুইক এবং জার্মান জাতি অধ্যুষিত হলস্টিন প্রদেশ দুটি ডেনমার্কের রাজার অধীন থেকে বেরিয়ে আসে, এবং বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে এই যে যুদ্ধ করে, এই যুদ্ধে ডেনমার্ক পরাজিত হয় 1864 খ্রিস্টাব্দে। পরাজিত হওয়ার ফলশ্রুতি হিসাবে এখানে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। মনে রাখবে চুক্তিটার নাম হচ্ছে গ্যাস্টিনের চুক্তি। গ্যাস্টিনের চুক্তি, আমি আবার একবার বলে দিলাম যে গ্যাস্টিনের চুক্তি, এই চুক্তি দ্বারা এই সমস্যার সমাধান হয়। এখানে স্থির হয় যে এই প্রদেশ দুটির সমস্যা অস্ট্রিয়া এবং প্রাসিয়া যৌথভাবে সমাধান করবে। যদি কখনো সমস্যা তৈরি হয় স্লেজুইক এবং হলস্টিনের মধ্যে, তাহলে সেই সমস্যার সমাধান করবে প্রাসিয়া এবং অস্ট্রিয়া যৌথভাবে। কিন্তু কখনোই প্রদেশ দুটির প্রশ্ন জার্মান বুন্ড বা জার্মান সমবায়ে উত্থাপন করা যাবে না। অর্থাৎ অস্ট্রিয়া কখনোই কিন্তু জার্মান বুন্ডে এই সমস্যাকে তুলতে পারবে না। এটা ব্যক্তিগত সমস্যা হিসেবে দুটো রাষ্ট্র সমাধান করে নেবে। তাহলে ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধটা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় যুদ্ধের কথা বলি এবারে আমরা, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ। অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধের আরেকটা নাম হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধ বলা হয় এটা। তো বিসমার্ক মোটামুটি গ্যাস্টিনের সন্ধির পর ডেনমার্কের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, স্লেজুইক এবং হলস্টিন সংক্রান্তির যে সমস্যা ছিল, সেই সমস্যা মিটে গেলেও বিসমার্ক জানতেন যে জার্মানির ঐক্যের জন্য অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ করতেই হবে, কারণ অস্ট্রিয়াই হচ্ছে প্রধান প্রতিপক্ষ। তার সঙ্গে যুদ্ধ না করলে জার্মানি কখনোই কিন্তু ঐক্যবদ্ধ হবে না। তাই তিনি যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন, এবং ইউরোপীয় রাজনীতিতে অস্ট্রিয়াকে মিত্রহীন করার পন্থা অবলম্বন করলেন। কারণ তিনি জানতেন অস্ট্রিয়াকে যদি মিত্রহীন না করা যায় তাহলে কিন্তু যুদ্ধে কখনোই কিন্তু সাকসেসফুল হওয়া যাবে না। সুতরাং এইরকম একটা সুযোগের অপেক্ষায় ছিলেন জার্মানি, যাতে করে অস্ট্রিয়ার বিরুদ্ধ থেকে যুদ্ধটা শুরু হয়, অস্ট্রিয়ার দিক থেকে যুদ্ধ শুরু হয়।
স্লেজুইক এবং হলস্টিন সমস্যা নিয়ে কখনোই জার্মান বুন্ডে তোলা যাবে না, এটা আগের থেকে গ্যাস্টিন সন্ধিতে বলা হয়েছিল। কিন্তু স্লেজুইক সমস্যাটি অস্ট্রিয়া বুন্ডের সভায় উত্থাপন করলে বিসমার্ক অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। অর্থাৎ এক্ষেত্রে অস্ট্রিয়া বাধ্য হয়েছিল জার্মান বুন্ডে স্লেজুইকের সমস্যাটাকে তুলে ধরতে। ফলে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলো 1866 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ স্যাডোয়ার যুদ্ধ নামে পরিচিত। 1866 খ্রিস্টাব্দে এই যুদ্ধে পরাজিত হলো, চূড়ান্তভাবে পরাজিত হলো অস্ট্রিয়া পরাজিত হওয়ার সুবাদে একটা সন্ধি স্বাক্ষরিত হলো। সেই সন্ধির নাম হচ্ছে প্রাগের সন্ধি। আবারও বলে দিচ্ছি, আগেরটা আমরা বলেছিলাম গ্যাস্টিনের চুক্তি, যেটা ডেনমার্কের যুদ্ধ হয়েছিল। এক্ষেত্রে যেটা অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ হলো স্যাডোয়ার যুদ্ধ, এই যুদ্ধে যে সন্ধিটা স্বাক্ষরিত হলো সেই সন্ধিটার নাম হচ্ছে প্রাগের সন্ধি। প্রাগের সন্ধি অনুযায়ী কী হলো, জার্মানির নেতৃত্বে অস্ট্রিয়া তার আধিপত্যগুলো ছাড়তে বাধ্য হলো। অর্থাৎ কোন আধিপত্য? অর্থাৎ এতদিন পর্যন্ত অস্ট্রিয়া জার্মান বুন্ডের উপর যে আধিপত্য বিস্তার করে রেখেছিল সেটা ছেড়ে দিতে বাধ্য হলো। জার্মান রাষ্ট্রসংঘের অবসান ঘটল, কারণ এতদিন পর্যন্ত 39টি বুন্ডকে নিয়ে যে জার্মান রাষ্ট্রসংঘ গড়ে উঠেছিল সেটা বাতিল হয়ে গেল, জার্মান রাষ্ট্রসংঘের অবসান ঘটল এবং হ্যানোভার, হোসি, ক্যাসেল, স্লেজুইক এবং হলস্টিন এই অঞ্চলগুলো চলে এলো প্রাশিয়ার দখলে, বিশেষ করে জার্মানির অধীনে চলে এলো। এবার আমরা পরবর্তী যুদ্ধটা যাব। তাহলে দ্বিতীয় যুদ্ধটা আমরা আলোচনা করলাম, এবার আমরা তৃতীয় যুদ্ধের ক্ষেত্রে চলে যাব, সেটা হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ। অর্থাৎ জার্মানি যেহেতু 3টে যুদ্ধ করেছিল এবং বিসমার্কের নেতৃত্বে, বিসমার্কের রক্ত এবং লৌহ নীতিকে কাজে লাগিয়ে বিসমার্ক এই 3টি যুদ্ধ করেছিলেন এবং এই যুদ্ধের দ্বারা তিনি কিন্তু এগিয়ে গেছিলেন। এই যুদ্ধের মধ্যে তৃতীয় যুদ্ধ, যেটা ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ, সেটাই আমি এখন আলোচনা করব। হ্যাঁ, তৃতীয় যুদ্ধ অর্থাৎ ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ। স্যাডোয়ার যুদ্ধের ফলে মূলত উত্তর জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল, আমরা বলে দিয়েছি, কিন্তু তখনও দক্ষিণ জার্মানিতে ফ্রান্সের আধিপত্য ছিল, ফ্রান্সের প্রভাবাধীন স্থান ওখানে ছিল, সেগুলোর ঐক্য তখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। স্যাডোয়ার যুদ্ধ অর্থাৎ ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যে যুদ্ধটা, সেটার আরেকটা নাম হচ্ছে স্যাডোয়ার যুদ্ধ বা ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধও বলা হয় এটাকে। তো এই যুদ্ধ না করলে জার্মানি ঐক্যবদ্ধ হবে না, এটা বিসমার্ক বুঝতে পেরেছিলেন। ফলশ্রুতি হিসাবে স্যাডোয়ার যুদ্ধ শুরু করার জন্য জার্মানি উন্মুখ ছিল, কিন্তু একটা বিশেষ পরিস্থিতি তৈরি না করলে কখনোই কিন্তু ফ্রান্স যুদ্ধ শুরু করবে না, এটা বুঝতে পেরেছিল জার্মানি। তাই জার্মানি বারবার যুদ্ধের একটা পথ খুঁজছিল, একটা অজুহাত খুঁজছিল, যাতে করে জার্মানি বিরুদ্ধে ফ্রান্স যুদ্ধ শুরু করে। সেই পরিস্থিতিও তৈরি হলো এবং সেই পরিস্থিতি তৈরি হওয়ার ফলশ্রুতি হিসাবে যুদ্ধটাও শুরু হলো। কিভাবে সেই পরিস্থিতি তৈরি হলো দেখো, যখন উভয়ের মধ্যে একটা মন কষাকষি চলছে, উভয়ের মধ্যে একটা যুদ্ধ খেলা চলছে, উভয় রাষ্ট্রই উপলব্ধি করতে পারছে যে তাদের মধ্যে যুদ্ধ অনিবার্য হবে, বিসমার্ক যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ঠিক সেই সময় একটি ঘটনা ঘটল। সেই ঘটনাটা কি না, এমস টেলিগ্রাম বলে একটি ঘটনা ঘটল। এমস টেলিগ্রামটা একটু বলি, সেটা হচ্ছে জার্মানির ঐক্যের জন্য প্রাশিয়ার সঙ্গে যখন ফ্রান্সের যুদ্ধ হবে, বিসমার্ক যখন যুদ্ধের সুযোগ খুঁজছেন, সেই সময় প্রাশিয়ার হোহেনজোলান বংশের প্রিন্স লিওপোল্ডকে নিয়ে স্পেনের রাজপদ গ্রহণের একটা ঘটনা ঘটল। এই রাজপদে কে বসবে সেটা নিয়ে একটা সমস্যা তৈরি হল। সেই সমস্যাটাকে কেন্দ্র করে ফ্রান্স এবং প্রাশিয়ার মধ্যে যাতে বিরোধ তৈরি না হয়, তার জন্য এমস নামক একটি জায়গায় তখন প্রাশিয়া রাজ সেখানে রয়েছেন, বিশ্রামরত অবস্থায় সেখানে রয়েছেন। সেইখানে ফরাসি দূত কাউন্ট বেনেদিতি পৌঁছালেন এবং প্রাশিয়া রাজের সঙ্গে সেখানে যোগাযোগ করলেন। প্রাশিয়া রাজকে একটি মর্মে তিনি প্রতিশ্রুতি আদায় করার চেষ্টা করলেন যে ভবিষ্যতে কোনো ব্যক্তি ওখানে সিংহাসনের উত্তরাধিকারী হবে না, একটা লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। কাউন্ট বেনেদিতি এটা দাবি করলেন যে স্পেনের সিংহাসনে প্রাশিয়া রাজবংশের কেউ বসবে না, এটা লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে। তো প্রাশিয়া রাজ প্রথম উইলিয়াম তিনি ভাবলেন যে এই বিষয়টা তার মন্ত্রী বিসমার্ক, প্রধানমন্ত্রী ছিলেন, তার সঙ্গে আলোচনা না করে তিনি বলতে পারবেন না। ফলশ্রুতি হিসাবে তিনি কী করলেন না, সমস্ত ঘটনাটি বিসমার্ককে টেলিগ্রাম মারফত জানিয়ে দিলেন এবং এই টেলিগ্রাম যখন বিসমার্কের কাছে পৌঁছালো, তখন বিসমার্ক হাতে চাঁদ পাওয়ার মতো সুযোগটা পেয়ে গেল। তিনি কি করলেন না, টেলিগ্রামের বেশ কয়েকটি শব্দকে বাদ দিয়ে সংবাদপত্রে সেটিকে এমনভাবে প্রকাশ করে দিলেন যাতে ফরাসিদের মনে হলো প্রাশিয়া রাজা ফরাসি রাষ্ট্রদূত বেনেদিত্তিকে অপমান করেছেন,
আবার অন্যদিকে জার্মানবাসীর ধারণা হলো বেনেদিক্তি প্রাশিয়ার রাজা উইলিয়ামকে অপমান করেছেন। অর্থাৎ এমনভাবে বিসমার্ক ঘটনাটিকে সাজিয়ে ফেললেন যে সেই সাজানো ঘটনাটা শেষ পর্যন্ত যুদ্ধের পরিস্থিতি তৈরি করলো এবং 1870 খ্রিস্টাব্দে উভয়ের মধ্যে যুদ্ধ শুরু হলো, যেটাকে আমরা সেডানের যুদ্ধ বলছি বা ফ্রাঙ্কো প্রাশিয়ার যুদ্ধ বলছি। এই যুদ্ধে পরাজিত হলো ফ্রান্স ফ্রান্স পরাজিত হলো এবং ফ্রান্স পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে একটা সন্ধি স্বাক্ষরিত হলো, যে সন্ধিটার নাম হচ্ছে ফ্রাঙ্কফোর্ট সন্ধি। এই ফ্রাঙ্কফোর্ট সন্ধি অনুযায়ী আলসাস এবং লোরেন এই প্রদেশ দুটি ফ্রান্স জার্মানিকে ছেড়ে দিল। দক্ষিণ এবং উত্তর জার্মানি প্রাশিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেল। প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম ঐক্যবদ্ধ জার্মানির কাইজার ঘোষিত হলো। এই হচ্ছে তিনটে যুদ্ধ। জার্মানির ঐক্যের ক্ষেত্রে আমরা যে তিনটে যুদ্ধের কথা বলেছিলাম যে বিসমার্কের নেতৃত্বে এই তিনটে যুদ্ধ সম্পন্ন হলো, তার আমরা প্রথম থেকে বলে এলাম মোটামুটিভাবে জার্মান ঐক্যের পথে কী কী বাধা ছিল, জার্মানির ভৌগোলিক পরিবেশ বলেছি এবং ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দুটো ধাপ অর্থাৎ প্যান জার্মানিজম জোলভেরেন সেগুলোর কথা বলেছি। বিসমার্কের রক্ত ও লৌহ নীতির মাধ্যমে তিনটি যুদ্ধের কথা বলেছি, ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধ, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ। ডেনমার্কের বিরুদ্ধে যুদ্ধে গ্যাস্টিনের চুক্তি, অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রাগের সন্ধি, আর ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে ফ্রাঙ্কফোর্ট সন্ধি। এই তিনটে সন্ধির কথাও বলেছি। তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা ছিল যে বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলন, সেটা আমরা তোমাদেরকে বললাম, পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছি। আশা করছি তোমরা পুরোটাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং বোঝার ক্ষেত্রে তোমাদের কোনো প্রশ্ন নেই। তাই আজকের মতো আমি শেষ করব। তার আগে তোমাদেরকে আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই এবং এই বলে এখানে শেষ করছি।